হ্যালো বন্ধুরা, তোমরা দেখছো ডব্লিউবি ফ্রি টিউশন আবারও নিয়ে চলে এসেছে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণীর গণিতের পার্ট 4 যে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দিয়েছে সেটার পার্ট 4। ঠিক আছে, তো বোর্ডে কেন করাচ্ছি দেখো, আমার সাথে এক ছাত্রই দেখা হয়েছে তোমাদের মতো অনলাইনসে দেখে। তো সে বললো দাদা বোর্ডে যদি করাও তাহলে খুব ভালো হয়, কারণ বুঝতে সুবিধা হয়। তো সেই জন্যই আজকে আমি বোর্ডে চেষ্টা করছি। তো বোর্ডে আমি করিয়ে দেবো, দেখবে সব অঙ্কগুলো বুঝলে তোমরা নিজেরাই নিজে থেকে করতে পারো। ঠিক আছে, তো চলো বেশি কিছু না বলে প্রথম অঙ্কটাই দেখে নিই কী বলেছে। তো প্রথম অঙ্কটা কি বলেছে, বলেছে কি বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি হলো ড্যাশ। তো এখানের মধ্যে আমাকে কি বলেছে, বাস্তব সহগযুক্ত একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ খুঁজতে হবে। তো দ্বিঘাত সমীকরণের প্রথম ফরম্যাটটা কি আমাকে জানতে হবে। তো দ্বিঘাত সমীকরণের ফরম্যাট হচ্ছে এক্স স্কোয়ার বিএক্স প্লাস সি সমান সমান 0। তোমরা এটা সকলেই জানো, এ নট ইকুয়াল টু 0 এবং এবিসি বাস্তব সংখ্যা হবে, এটা তোমরা সকলেই জানো। তাহলে এখান থেকে দেখবো কোন সমীকরণটা আমাদের এই ফরম্যাটে আছে, এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি এই আকারে আসছে। তো দেখো এখানে অপশান সি হচ্ছে রাইট অ্যান্সার হবে, কারণ কি এইটা থেকে যদি আমরা দ্বিঘাত সমীকরণ আকারে ভাঙতে চাই তাহলে এক্সের সাথে এক্স গুণ হয়ে যাবে, এক্স স্কোয়ার এক্সের সাথে মাইনাস একের গুণ হবে মাইনাস এক্স সমান সমান 0। তাহলে এক্স স্কোয়ার সমান হবে -2x সমান সমান 0। তো এখানে কারণ আমি কেন বললাম এটা উত্তর হবে, কারণ দেখো এক্সের পাওয়ারটা কত হচ্ছে 2 আছে। তো এখানে তাই জন্য আমরা কি বললাম, দ্বিঘাত সমীকরণ হতে গেলে কি হবে, এক্সের পাওয়ারটা স্কোয়ার থাকতে হবে। ঠিক আছে, এটা হলো তোমার শর্ত। এবং বাস্তব সহগযুক্ত এর সহগ কত হবে, এখানে কিছু নেই মানে কোনো কিছু নেই মানে এখানে কত জানবো, সবসময় 1 আছে। তাহলে এর সহগও পেয়ে যাচ্ছে এবং দ্বিঘাত সমীকরণ হওয়ার শর্তটাও পূরণ করে যাচ্ছে। তাহলে এটা তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এইগুলো কিন্তু হবে না, কারণ এটা গুণ করলে এক্স কিউ হয়ে যাবে। এখানে দেখে x⁴ আছে, এটা তো তোমার দ্বিঘাত সমীকরণ নেই, কারণ এক্সের পাওয়ার 2 নেই। তাহলে অপশান সি হচ্ছে আমাদের এখানে রাইট অ্যান্সার। ঠিক আছে, তো এরপর আমরা নেক্সট অঙ্কটা দেখে নেবো কি বলে। তো বন্ধুরা দেখো এইখানে এবার কি দিয়েছে, একটা সমাধান দিয়েছে, সমাধান থেকে আমাদের দুটো বীজ নির্ণয় করতে বলেছে, এক্স এর দুটো বীজ নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তো এখানে অপশান সি হবে রাইট অ্যান্সার। কিভাবে হচ্ছে সেটা দেখে নেবো। 2x - 2 দিয়েছে, এটা সমীকরণটাকে আমরা সমাধান করব। তার আমরা এখানে লিখে ফেলি 2 - এটা x + 3 = 0। বলে এত ইজি অঙ্ক দিয়েছে, তো এটা করতেই পারবে তোমরা। দেখো কিভাবে করব, প্রথমে 2x এর সাথে এই x এর এবং +3 গুণ হবে। তাহলে কিভাবে করি গুণটা, তাহলে 2x এর সাথে x এর গুণ করলে কি হবে 2x স্কয়ার, 2x এর সাথে +3 গুণ করলে কত হবে +6x। ওকে, কারণ কি সংখ্যার সাথে সংখ্যার গুণ হলো এবং x যেমন আছে বসে গেল, তাহলে 6x হয়ে গেল। এবার কার সাথে গুণ হবে বলো, -2 এর সাথে গুণ হবে। তো -2 এর সাথে x এর গুণ করলে কত হবে -2x হবে। ঠিক আছে, তারপরে দেখো -2 এর সাথে +3 গুণ করলে কত হবে -6 হবে সমান 0। তারপর আমরা কি করব, এখানে দেখো 2x স্কয়ার এই দুটোর মধ্যে সমজাতীয় রাশি, কারণ x আছে দুটো ক্ষেত্রে, তাহলে এরা যোগ বিয়োগ হবে। এবার কি হবে, যোগ বিয়োগ করার সময় দেখো এর আগে প্লাস আছে এর আগে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে আমরা কি জানি মাইনাস হয়। তার আগে কার চিহ্ন বসে বড়টা, তাহলে বড়টার চিহ্ন প্লাস বসে গেল এবং মাইনাস হবে 4x, 6x থেকে 2x বাদ গেলে কত হয় 4x, -6 যেমন আছে পড়ে রইলো। এরপরে দেখো এই সংখ্যাটা এই সমাধান এটাকে এবার কী করবো, সমীকরণটা মিডিল টার্ম করবো। তো মিডিল টার্ম নিয়ম করার আমি এগুলো দেখিয়ে দিয়েছি, অ্যাকচুয়াল বিশিষ্ট যখন অধ্যায় ভিত্তিক তোমাদের করিয়েছি, তোমরা ওই ভিডিওগুলো দেখে নেবে, দেখে বুঝতে পেরে যাবে মিডিল টার্ম কীভাবে হয়। ঠিক আছে, তো এইখানে আমি ডাইরেক্ট কীভাবে করবো, দেখো 2 এর সাথে 6 এর গুণ করলে কত হচ্ছে 12। তো 12কে এমন ভাঙবো উৎপাদক দুটোর মধ্যে এমন একটা সম্পর্ক আসবে যেন 4x আসে। 4-এর জায়গায় সেই উৎপাদকগুলোকে কীভাবে বসাবো, মাইনাস করে বসাবো। তাহলে 12-র উৎপাদক আমরা কীভাবে লিখতে পারি দেখো, +4-এর জায়গায় আমরা লিখতে পারি -2, এটা 6 - 2, কারণ 6 আর 2 গুণ করলে তো 12 আসে। তাহলে দুটো উৎপাদক আমরা 12-র মধ্যে পাচ্ছি। তাহলে 6 থেকে 2 বাদ দিলে কত হচ্ছে এটা -6 = 0। এরপরে কী করবো, লিখবো 2x স্কোয়ার প্লাস 6x এর সাথে কী হবে 6x, তারপরে হবে -2x, এই প্লাসটার সাথে এই মাইনাসের গুণ হলো। ঠিক আছে, বুঝবে কিন্তু -2x, এটা হবে -6 = 0। এরপরে দেখবো প্রথম দুটো থেকে কি কমন আছে বলো, প্রথম দুটো থেকে 2x কমন যাচ্ছে আশা করি। ঠিক আছে, তো x প্লাস কত হবে 3, আর দ্বিতীয়টা থেকে -2 কমন যাচ্ছে, -2 কমন নিলে পড়ে থাকছে x + 3 = 0। ঠিক আছে, বোঝা গেল। এরপরে কী করবো, যেগুলো কমন আছে সেগুলোকে এক জায়গায় লিখে দিই, x + 3 আর 2x - 2, 2x - 2 = 0। এবার সমাধানের ক্ষেত্রে একটা কথা তোমাদের মাথায় রাখতে হবে, যখন দুটো রাশির গুণফল কী হয় শূন্য হয়, তারা আলাদা আলাদাভাবে শূন্যর সাথে সমান হবে। তাহলে লিখবো কি x + 3 = 0। তাহলে x সমান কত বেরোলো -3। ঠিক আছে, এটা হলো। তাহলে এখানে একটা বীজ পেয়ে গেলাম x এর। এবার দ্বিতীয়টা কি হবে 2x - 2 = 0 হয়। তাহলে 2x = 2 হবে। তাহলে x সমান কত হবে 1। তাহলে এখানে একটা x এর বীজ পেয়ে গেলাম। তাহলে x এর দুটো বীজ, একটা 1 একটা -3। এবার এখানে অপশানে কোনটা আছে দেখে নাও, কোনটা আছে দেখো, কতটা আছে সি এরটা আছে। তাহলে অপশান সি হবে রাইট অ্যান্সার। এটা তোমরা টুকে করে নাও। ঠিক আছে,
ভালো করে করবে, বুঝে বুঝে করবে। তো নেক্সট এরপরে আমরা অঙ্ক বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকা 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের সাথে কি সম্পর্ক। ধরো তোমার কাছে 50 টাকা ছিল, তুমি সেটাকে সরল সুদের হার জমা দিলে, তারপরে ধরো তোমার দাদু তোমাকে আরও 50 টাকা দিয়ে কত টাকা হয়ে গেল, তোমাকে তোমার দাদু কি বললো 100 টাকার নোট দিয়ে, তোমার তো বিশাল খুশি হয়ে গেল। তুমি কি হলো সেটাকে জমা দিলে, দেখলে যে এটাকে 1 বছরের জন্য জমা দিলে, দেখলে যে দুটোর মধ্যে সুদের কি তফাৎ হলো। ঠিক আছে, তো চলো আমরা অঙ্কের মাধ্যমে দেখে নিয়েছি ক টাকা হয়েছে। ঠিক আছে তোমার, তো দেখো এখানে কি বলছে বার্ষিক 10% সরল সুদে হয়েছে 50 টাকা 2 বছরের জন্য। তাহলে প্রথম ক্ষেত্রে কি লিখবো, লিখবো যে প্রথম ক্ষেত্রে আসল কত টাকা, আসল পি সমান কত টাকা দিয়েছিল তোমার কাছে 50 টাকা। ঠিক আছে, এবং সুদের হার কত বলে দিয়েছিল, সুদের হার বলে দিয়েছিল কত, সুদের আর সমান কত টাকা, কত পার্সেন্ট সরল সুদে, 10% সরল সুদে। আর সময় কত বলে দিয়েছিল তোমাকে, সময় টি বলে দিয়েছিল কত, 2 বছর। তাহলে 2 বছরে কত টাকা সুদ হলো তুমি দেখে নাও। তাহলে সুদ সমান আমরা কি জানি, সুদ সমান বা আই সমান আমরা জানি পি টি আর বাই কি হয় 100। তো এখানে পি মানে কত টাকা, 50 টাকা জমা দিয়েছিলে, টি মানে হচ্ছে 2 বছরের জন্য, আর মানে কত পার্সেন্ট, 10% বাই 100। ঠিক আছে, তো এটা কেটে দাও 2 দিয়ে, তাহলে 2 2 কেটে গেল, তাহলে কত টাকা হলো 10 টাকা। তাহলে ক টাকা সুদ পেলে 10 টাকা, কখন, যখন 50 টাকা জমা দিলে 2 বছরের জন্য। এবার তুমি জমা দিলে আসলটা কত হয়ে গেছে, তোমার দাদু তোমাকে কত টাকা দিয়েছে, তোমার দাদু তোমাকে দিয়েছে 100 টাকা। ওকে, খুব খুশি হয়েছো তুমি, 100 টাকা দিয়েছে। এবার তুমি কি করলে সেটা 1 বছরের জন্য জমা রাখলে, দেখলে কি হয়। তাহলে সুদের হার বলেছে একই রকম আছে, বলছে ব্যাংকে জমা দিতে গেছো 100 টাকা, তো সুদের হার তোমাকে বলছে ভাই 10%ই সুদ দেবো, আর কোনো টাকা সুদ বেশি আমরা দিতে পারি না। ঠিক আছে, সময়টা কিন্তু বলছে, তুমি বলছো আমার টাকাটা খুব তাড়াতাড়ি দরকার, তাই জন্য তুমি 1 বছরের মধ্যে তুলে নেবে বলেছো। ঠিক আছে, তাহলে 1 বছর। তাহলে এখানে সুদ কত হচ্ছে দেখো, তাহলে সুদ সমান আমরা কি জানি, আই সমান আমরা জানি পি টি আর বাই 100। ওকে, এটা তাহলে এখানে বসিয়ে দাও, পি সমান কত টাকা জমা দিলে 100 টাকা, টি সমান 1 বছর, সুদের হার 10%ই রেখেছো বাই 100, তো 100 100 কেটে গেলো, তাহলে পড়ে রইলো 10 টাকা। তাহলে এখানেও দেখো 10 টাকা সুদ পেলে, এখানেও 10 টাকা সুদ পেলে, তোমার কোথাও ফায়দা হলো না। এইখানেই দেখলে যে 50 টাকাটা রাখলে 2 বছরের জন্য 10 টাকা পাচ্ছি, আর 100 টাকা 1 বছরের জন্য রাখলে 10 টাকাই পাচ্ছি। তাহলে দুটো ক্ষেত্রে কী হলো, সমান। তাহলে আমাদের অ্যান্সার হবে ডি, অ্যান্সার হবে ডি। ওকে, তো নেক্সট এরপরে অঙ্কগুলো কী আছে দেখে নিই চলো। 4 দাগের অঙ্কটা কি বলেছে, বলেছে ও কেন্দ্রীয় বৃত্তের পি কিউ এবং আর এস দুটো সমান দৈর্ঘ্যে যায়, ও বিন্দু থেকে পি কিউ যায় দূরত্ব 8 সেন্টিমিটার হলে ও বিন্দু থেকে আর এস যায় দূরত্ব কত হবে। তার মানে ব্যাপারটা দেখো এরকম বলেছে, বলেছে একটা বৃত্ত, ঠিক আছে, বৃত্ত থেকে এটা ধরো কেন্দ্র, এটা ও কেন্দ্র বলে দিয়েছে, এই কেন্দ্র থেকে সমান দূরত্বে কি বলেছে, কেন্দ্রের দুটো জ্যা আছে, একটা হচ্ছে তোমার পি কিউ আর একটা কি বলে দিয়েছে ভাই আর এস। বলেছে এই পি কিউ এর দূরত্ব দিয়ে দিয়েছে, ও বিন্দু থেকে পি কিউ এর দূরত্ব বলে দিয়েছে 8 সেন্টিমিটার। তাহলে আমাকে বার করতে হবে এখান থেকে এর কত দৈর্ঘ্য। দেখো একটা কথা মনে রাখবে, যখন কেন্দ্রবিন্দু থেকে সমান দূরত্বে জায়গাগুলো অঙ্কন করা হবে তখন তাদের মধ্যে দূরত্ব কিন্তু সমান হবে। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এইটা 8 সেমি হলে এটাও কত হবে 8 সেন্টিমিটার হবে। ঠিক আছে, এটা হলো অ্যান্সার। তাহলে কত হবে 8 সেন্টিমিটার হবে। এটা খেয়াল রাখবে, কি খেয়াল রাখবে যে সবসময় খেয়াল রাখবে যে সমান দৈর্ঘ্যের জ্যা কেন্দ্র থেকে সমান দূরত্বে থাকে, দূরবর্তী এটা সমান দূরত্বে থাকে, লিখবে দূরত্বে থাকে। ওকে, এটা মনে রাখতে হবে তোমাকে। ঠিক আছে, তাহলে এটা কি, এটা তোমাকে মনে রাখতে হবে যে সমান দৈর্ঘ্যে জ্যা দুটো যদি সমান দৈর্ঘ্য হয় তাহলে কি হবে, কেন্দ্র থেকে তারা সমান দূরত্বে থাকবে, এটা তোমাকে ক্লিয়ার রাখতে হবে। তাহলে এখানে কত হবে 8 সেন্টিমিটারই উত্তর হবে। ঠিক আছে, তো নেক্সট এরপর আমরা দুয়ের দাগেরগুলো সত্য মিথ্যা দিয়েছে সেগুলো দেখবো। কি দিয়েছে দেখো, বলেছে একটি ঘনকের প্রতি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলো, ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, এটা সত্য না মিথ্যে তোমাকে যাচাই করে দেখাতে বলেছে। বলছে একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে, এটা যাচাই করতে বলেছে। ধরো একটা ঘনকের আয়তনের সূত্র কি তোমাকে জানতে হবে, তাহলে আয়তনের সূত্র কি হয় এ কিউ, তাই তো। ধরো প্রথম ঘনকটার আয়তন হচ্ছে, প্রথম ঘনকের আমরা ধরি, প্রথম ঘনকের কি ধরবো, ধারগুলো সমান ধারের দৈর্ঘ্য ধরবো, ধারের দৈর্ঘ্য কত, ধারের দৈর্ঘ্য সমান ধরলাম এ, ঠিক আছে, এ সেন্টিমিটার, যাও এ সেন্টিমিটার। ওকে, তাহলে এই প্রথম ঘনকের কি হবে, ধারের দৈর্ঘ্য যদি এ হয় তাহলে আয়তন কত হবে বলো, আয়তনের সূত্র কি, আয়তন সমান আমরা জানি কত এ কিউ, তাই তো। তাহলে এ কিউ এত ঘন সেমি, তাই তো, বোঝা গেল। তাহলে প্রথমটার যদি ধারের দৈর্ঘ্য এ হয় তাহলে সেই ক্ষেত্রে আয়তন হলো এ কিউ। এবার দ্বিতীয় কন্ডিশন কি বলেছে, ঘনকটির ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে তাহলে কি পরিবর্তন হবে, বলেছে প্রথম ঘনকের আয়তন 1/8 অংশ হবে।
তাহলে দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে দেখো, দ্বিতীয় ঘনকে লিখবো, দ্বিতীয় ঘনকের ধারের দৈর্ঘ্য কত হয়ে গেছে, প্রথমটার অর্ধেক, ধারের দৈর্ঘ্য কত হয়ে গেছে, প্রথমটার অর্ধেক, প্রথমটা যদি এ হয় তার অর্ধেক মানে কত হবে 2, তাহলে এত সেন্টিমিটার। ওকে, তাহলে এক্ষেত্রে আয়তন কত হবে বলো, তাহলে এক্ষেত্রে আয়তন হবে কত, a/2 তার কিউ হবে, তাই তো, এত ঘন সেমি, বোঝা গেল। তাহলে a/2 তার হোল কিউব তার ঘন সেমি। তো এটাকে আমরা যদি সমাধান করি তাহলে কত হচ্ছে, a/8 হচ্ছে। তো এটাকে আমরা লেখার সময় লিখবো a³ × 1/8। তো এইখানে দেখো a³ মানে কি, প্রথম যে ঘনকটা ছিল তার আয়তন, তাহলে তার 1/8 অংশ হচ্ছে দ্বিতীয়টা, তাহলে এখানে কি বলছে, প্রথম ঘনকের আয়তনের 1/8 অংশ হবে। তাহলে এটা কি বলবো, এটা সত্য বলেছে। তাহলে প্রথম অ্যান্সারটা হয়ে যাবে রাইট বা সত্য, তোমরা এটা লিখে নেবে। তাহলে প্রথমটা বোঝা গেল। এবার নেক্সট যেটা দিয়েছে সেটা দেখো, একটা অনুপাত থেকে দিয়েছে, বলছে a/2 সমান b/3 সমান c/4 হলে a/b/c সমান 4:3:2 হবে, 4:3:2 হবে। তো এটা তোমাকে প্রমাণ করে দেখাতে হবে। প্রমাণ বলতে কি, এটা সত্য না মিথ্যে যাচাই করে দেখতে হবে। তো আমরা অনুপাতের অঙ্কগুলো যখন করব, আমি এখনো করাইনি, তো তোমরা নিশ্চয়ই করেছো, বইও দেখবে। তো এইটাকে আমরা ধরে নেবো কি, এইগুলো সমান আমরা কি ধরতে পারি, এটা সমান আমরা পুরোটা সমান আমরা ধরতে পারি কে, তাই তো। তো এটা সমান আমরা যদি কে ধরি, এটা ধরি কে, ঠিক আছে, ধরি, ওরকম ধরাধরি নাই, তোমরা যেটা ভাবছো এটা ধরি, ঠিক আছে, কে। তো এরপরে দেখো, তাহলে আমরা এটাকে লিখবো a/2 সমান কে, তাহলে এর মান কত হচ্ছে, বেরো আসবে 2k। ওকে, এটা বেরো হলো এর মান। তো b/3 সমান একবার কে, তাহলে b সমান আমরা কত লিখলাম 3k, বোঝা গেছে। এরপরে দেখো c/4 সমান আমরা কত লিখবো কে, তাহলে c সমান কত হবে 4k, এত দূর বোঝা গেছে। এরপরে এই অনুপাতটাই বসিয়ে দেখবো যে 4:3:2 হচ্ছে, যদি হয় তাহলে জানবো যে এটা সত্য, আর যদি না হয় তাহলে এটা মিথ্যে। তো এরপর আমাদের কন্ডিশন দিয়েছে a/b/c সমান কত হচ্ছে, তাহলে এর মান দেখো এখানে কত পেয়েছে 2k। তো এখানে আমরা দেখে বলে দিয়েছি 2k, এখানে বসালাম, তারপরে b এর মান 3k আর c এর মান 4k। তো কে এখানে ক্যান্সেল হয়ে গেলে অনুপাত লাস্ট পর্যন্ত আমাদের বেরোচ্ছে কত, 2:3:4। তো দেখো এইখানে যে উত্তরটা ওরা দিয়েছে তার সাথে এটা ম্যাচিং করছে না, তাহলে এটা কি হবে, মিথ্যে, তাহলে অ্যান্সার হবে মিথ্যা, ঠিক আছে, অ্যান্সার হবে। এর দেখে তিনের অঙ্কটা কি, এটা সত্য মিথ্যা যাচাই করতে বলেছে। বলছে আসল p টাকার এবং বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে দ্বিতীয় বছরে মূলধন PR/100 টাকা হবে, এটা তোমাকে যাচাই করতে হবে। দেখো আসল সমান কত বলেছে, ধরো তুমি চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যে টাকাটা প্রথম বছরে সুদ হলো, সেই টাকাটা কি হবে, আসলের সাথে যোগ হয়ে গিয়ে দ্বিতীয় বছরে সেটা কি হবে, মূলধন হয়ে যায়। ওকে, এটুকু তোমাদের ক্লিয়ার আছে আশা করি। তাহলে আসল এখানে তাহলে কত টাকা দিয়েছে, p টাকা, ঠিক আছে। তাহলে আসল সমান কত টাকা দিয়েছে, p টাকা। সুদের হার বলেছে কত বলো, সুদের হার এখানে দিয়েছে, সুদের হার দিয়েছে r%, ঠিক আছে। তো এখানে টাইমটা যেটা সময়টা কিন্তু 1 বছর আমরা বার করে নেবো, যে 1 বছরে সুদ কত হয়েছে, তাহলে কত 1 ইয়ার বা 1 বছর, ঠিক আছে, টাইমটা। তাহলে সুদ সমান এখানে কত হচ্ছে দেখো, সুদ সমান কত হবে, আই সমান আমরা কি জানি PTR/100, টি মানে হচ্ছে 1, তাহলে এখানে PTR/100। তো এখানে যেটা মান আছে সেটা পি মান, আর মান হচ্ছে, টি মানে হচ্ছে 1 বছর, আর মানে আর, তো এটা তাহলে আমাদের সুদ কত হলো PR/100, এই টাকাটা আমরা সুদ পেলাম। এবার দ্বিতীয় বছরের ক্ষেত্রে যখন আমরা মূলধন, তাহলে কত হয়ে যাবে, চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে কি হয়, যেটা প্রথম বছরে সুদ বেরোয় সেটা কি হয়, দ্বিতীয় বছরে মূলধনের সাথে যোগ হয়ে গিয়ে সেটার উপর ইন্টারেস্ট পায়। তার মানে কি হবে, আসলটা দ্বিতীয় বছরে কত হয়ে যাবে বলো, আসলটা কত হয়ে যাবে, সুদ যেটা পেলাম PR/100 প্লাস পি, এই টাকাটার উপরে এবার ব্যাংক আমাদের কি দেবে, সুদ দেবে দ্বিতীয় বছরে। চক্রবৃদ্ধি সুদের ক্ষেত্রে এরকম প্রথম বছরে যেটা সুদ পাবো সেটা আসলের সাথে যোগ হয়ে গিয়ে দ্বিতীয় বছরে সেটা আসল হয়ে যাবে, মূলধন হয়ে যাবে, ঠিক আছে। এইভাবে দ্বিতীয় বছরে যেটা পাবো সেটা তৃতীয় বছরে যোগ হবে, এইভাবে বেরোবে। তাহলে এইখানে দেখো আমাদের বলেছে যে দ্বিতীয় বছরের মূলধন হচ্ছে PR/100, কিন্তু এখানে আমাদের দ্বিতীয় বছরের মূলধন কত পাচ্ছি, PR/100 প্লাস পি, ঠিক আছে। তাহলে এটা তো ভুল, তাহলে এটা আমাদের মিথ্যা হবে। তাহলে রাইট কি হচ্ছে, PR/100 প্লাস পি, এটা হচ্ছে সঠিক। তাহলে আমরা এটা অ্যান্সার করে দেবো ভুল বা মিথ্যা, ঠিক আছে। তো নেক্সট এবার কি অঙ্ক দিয়েছে সেগুলো দেখে নিই। ফার্স্ট যে অঙ্কটা 4 দাগের অঙ্কটা দিয়েছে সেটা কি বলেছে, সত্য না মিথ্যা যাচাই করতে বলেছে, একটা বৃত্ত থেকে দিয়েছে। তো বৃত্তটা হেভি ছবি এঁকেছি, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, আসলে তোমাদের মতো এক্সপার্ট নয়। এটা মাঝকার দিই, এটা মাঝকার দিই, ঠিক আছে। দেখো এখানে চলে এসো, বলেছে চিত্রে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, বৃত্তের ভেতরে কিউ একটি বিন্দু, কোণ AQB সর্বদা কত বলেছে, সূক্ষ্মকোণ হবে। তার মানে এই কোণটা বলতে চাইছে যে AQB সর্বদা সূক্ষ্মকোণ হবে। তো দেখো বৃত্তস্থ যখন কোণ হবে, বৃত্তস্থ কোণ, ঠিক আছে, অর্ধবৃত্তস্থ কোণ সবসময়, এই কোণটা সবসময় কত হবে, সমকোণ হবে, ঠিক আছে। তো এটা যদি সমকোণ হয় তাহলে এটা কি সূক্ষ্মকোণ হতে পারে, হবে না, কারণ কি এর থেকে একটু বেশি হবে। তাহলে এটা কত হবে, 90 ডিগ্রির থেকে বেশি হবে, কিন্তু 180 থেকে একটু ছোট হবে, তাহলে এটা সবসময় স্থূলকোণের মতো হবে, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি হচ্ছে, এখানে আমাদের জানতে হবে যে এটা কি, এটা তোমার সূক্ষ্মকোণ নয়, তাহলে এখানে আমাদের এটা কি হবে, অ্যান্সার মিথ্যা হবে, ঠিক আছে, মিথ্যা। তাহলে আমাদের অ্যান্সার হবে মিথ্যা। আর কোন কথাটা মনে রাখতে বললাম,
কোন কথাটা মনে রাখতে বললাম যে অর্ধবৃত্তস্থ কোণ সবসময় কী হবে, এক সমকোণ হবে। অর্ধবৃত্তস্থ কোণ সবসময় এক সমকোণ হবে। তার মানে এরকম যদি হয় এই কোণটাও কিন্তু এই যে এই কোণটা হবে সেটা সবসময় এক সমকোণ হবে, ঠিক আছে, সবসময় এক সমকোণ হবে। ওকে, এরকম যখন অর্ধবৃত্তস্থ নিশ্চয়ই পারবে, একবার চেষ্টা করো নিশ্চয়ই পারবে, এতটা সহজ দিয়েছে। দেখো বলছে একটা লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সংখ্যামান সমান হলে উহার ব্যাসার্ধের দৈর্ঘ্য নির্ণয় করি, ঠিক আছে, ব্যাসার্ধ নির্ণয় করি। তাহলে প্রথমে বলেছে ওই লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফল পরস্পর কী হচ্ছে, সমান। তাহলে এখানে দুটো সূত্র জানলেই তোমরা নিজেরাই করতে পারবে, তো করো নিজেরাই। দেখো অতএব কী বলেছে, আমরা লিখতে পারি লম্ববৃত্তাকার চোঙের আমরা কি জানি, চোঙের প্রথমে আমরা কি বলবো, আয়তন। আয়তনের সূত্র কি বলো, মনে আছে? আয়তনের সূত্র কি, পাই আর স্কোয়ার এইচ, এটা হলো আয়তনের সূত্র, ঠিক আছে। আর লম্ববৃত্তাকার চোঙের বক্রতলের ক্ষেত্রফল কী হবে, বক্রতলের ক্ষেত্রফল, তাহলে কী হবে, বক্রতলের ক্ষেত্রফল মানে বাঁকা অংশটা, এই বাইরের দিকের অংশগুলো, ঠিক আছে। তাহলে সেটার ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল কী হয়, 2πr/h, এটা হয়ে গেলো সূত্র, ঠিক আছে। তো এখানে শর্ত বলেছে এরা দুজন কি সমান, তাহলে আমরা লিখবো শর্তানুসারে কি লিখতে পারি বলো, শর্তানুসারে আমরা লিখতে পারি কি, πr² সমান 2πr/h, এটাই তো বলেছে, তাই তো। তাহলে এক্ষেত্রে যেগুলো কাটা যাচ্ছে সেগুলো কেটে দিই, এইচ কেটে গেল, পাই কাটলো, এখানে দেখো r², এখান থেকে একটা আর এখানে একটা আর কেটে গেল, তাহলে r সমান পড়ে রইল 2, তাহলে r সমান আমাদের কত বেরোলো 2, তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত পেয়ে গেল 2, ঠিক আছে। এখানে আমরা ব্যাসার্ধের দৈর্ঘ্য পেয়ে গেলাম 2 সেন্টিমিটার বা 2 সেন্টিমিটার। ওকে, তো এটা বোঝা গেল। এই অঙ্কটা দেখো, তো এইখানে এটা দেখার আগে আমি তোমাদের একটা কিছু কথা বলতে চাই। দেখো যে অঙ্কগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্কে দিচ্ছে বা তোমাদের যেগুলো হোম টাস্ক দিচ্ছে বাড়িতে কাজ করার জন্য, সেগুলো কিন্তু পাই টু পাই তোমাদের যে কোনো যে সাবজেক্ট আছে সেই খাতায় করবে পরিষ্কার করে, কারণ তোমরা অনেকেই ভাবছো যে এগুলো জমা দিয়ে কী হবে, ঠিক আছে, এগুলো কিন্তু কাজে লেগে যাবে। কীভাবে দেখো, এবারে যে মাধ্যমিকের সিচুয়েশানটা হলো তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কীভাবে নাম্বার দেওয়া হচ্ছে, 9-এর নাম্বার দেখে বা কীভাবে তাদের অ্যাক্টিভিটি ছিল সেই সব দেখে নাম্বার দিচ্ছে। তাহলে এইটা মাথায় রেখে সবসময় মাথায় রেখে কাজ করবে যে পরবর্তীকালে যদি স্কুল না খুলে বা যদি না খোলে, তো সেক্ষেত্রে কী হবে, এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো তোমরা জমা দিচ্ছ তার উপর ভিত্তি করে নাম্বার দিতে পারে। তাহলে এটা মাথায় সবসময় রাখবে যে এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিচ্ছ এগুলো কিন্তু গুরুত্ব আছে, তোমরা পরিষ্কার করে খাতায় লিখবে এবং টুকিয়ে রেখে দেবে। না করলেও কষ্টসিদ্ধ করো, একবার দুবার করো, দিনে 2-3বার বসে বা যতক্ষণটা পারো এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দিয়েছে যেমন খুশি করে যেখান থেকে খুশি ইউটিউব থেকে বলো বা পড়া স্যারেদের কাছে যা হোক করে কমপ্লিট করে রেখে দাও, বাকি টাইমে যা খুশি করো। এখন তো জানি পাবজি এসে গেছে, পাবজি খেলছো, ফ্রি ফায়ার আছে, তো অনেক টাইম কাটাবার সময় আছে, কিন্তু যেই কাজগুলো দিয়েছে সেগুলো গুছিয়ে রাখো, পরবর্তীকালে তোমাদেরই ভালো হবে। তো চলে এসো এখানে দেখো, বলেছে কি, দেখা হচ্ছে মিশ্র দ্বিঘাতকরণে 7 - √2 এর অনুবন্ধী ঘটনে 7 + √2। তো এইটা আমাকে দেখাতে বলেছে যে 7 - এখানে যে 7 - √2 আছে এর অনুবন্ধী করণী 7 + √2 এটা হয়, সেটা দেখাতে বলেছে। তো তার আগে আমি একটা কথা বলি, দেখো এইটা কথাটা মনে রাখবে যে কোনো মিশ্র দ্বিঘাতকরণের করণীয় নিরসক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয় তবেই তাকে আমরা অনুবন্ধী করণী বলবো। তাহলে একটা কন্ডিশন বললো 7 - √2 এর অনুবন্ধী করণী কখন বলবো, যখন এই অনুবন্ধী করণীর নিরসক যেটা দিয়ে দিয়েছে বা অনুবন্ধী করণী যেটা দিয়ে দিয়েছে সেই দুটোর যদি এইটার এবং এইটার যদি যোগফল এবং গুণফল যদি মূলদ সংখ্যা হয় তবেই আমরা সেটাকে অনুবন্ধী করণী বলবো। প্রথমটার অনুবন্ধী মানে এটার অনুবন্ধী করণী এটাকে বলবো বা কনজুগেট বলবো, ঠিক আছে। তো মূলদ সংখ্যা মানে কি জানতে হবে, মূলদ সংখ্যা মানে যেসব সংখ্যাকে আমরা কী জানি p/q আকারে লিখতে পারি আর q ≠ 0, ঠিক আছে। যেমন 4, 5 এটাও কিন্তু কী হবে তোমার মূলদ সংখ্যা, কারণ কি 4-5-এর তলায় কিছু নেই মানে কত জানি 1, তাহলে p/q আকারে লেখা যাচ্ছে, তাই জন্য সেগুলো কী হবে এক একটা মূলদ সংখ্যা হবে। তো এখানে চলে আসো, তাহলে প্রথম কন্ডিশন যেটা দিয়েছে সেটা আমরা করি যোগফল, তাহলে 7 - √2 প্লাস 7 + √2 এটা দিয়ে দিয়েছে, তো এদের যোগফল কত হচ্ছে দেখি, তাহলে 7 - √2 বেরিয়ে গেল, প্লাসে প্লাসে প্লাস 7 প্লাসে প্লাসে প্লাস √2 বেরোলো। তাহলে দেখো এটা -√2 এবং +√2 এই দুটো কী হবে ক্যান্সেল হয়ে যাবে, ক্যান্সেল হয়ে গেলে কত গেলো 14। তাহলে প্রথম 14 মানে কি, এটা একটা কি স্বাভাবিক সংখ্যা প্লাস এটা একটা মূলদ সংখ্যা, ঠিক আছে, এর তলায় কিছু মানে গেছে, তাহলে একটা প্রমাণ হয়ে গেল। এবার দ্বিতীয়টা বলেছে গুণ করো, গুণ করো দেখো +√2 তারপরে আছে 7 - √2, তো এটা কি সূত্র চলে আসছে a² - b² এর সূত্র, তাহলে এটা আমরা ডাইরেক্ট লিখতে পারি 7 তার স্কোয়ার মাইনাস √2 তার স্কোয়ার, তাহলে কত হচ্ছে 49 মাইনাস কত হবে 2, তাহলে 49 থেকে বাদ গেলে কত হচ্ছে 47, তো 47ও একটা কি মূলদ সংখ্যা। তাহলে দেখো এইটা এই দুটো এই শর্তটা মেনে চললো, তাহলে আমরা বলতে পারি কি 7 - √2 এর অনুবন্ধী করণী 7 + √2 এটা তোমাকে লিখতে হবে, ঠিক আছে। তো এটা টুকে নেবে,
কোশ্চেন দিয়েছে সেটা প্রমাণ থেকে দিয়েছে। বলেছে কি বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো, বলেছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক, ঠিক আছে, সম্পূরক মানে দুই সমকোণ হবে, ঠিক আছে, 180 ডিগ্রি হবে। তো এটা কিভাবে করবো দেখো, এখানে আমি ছবিটা এঁকেছি, এখানে জাস্ট আমি বলে দিচ্ছি, আর বইয়ের কত জায়গায় কোন পাতায় আছে আমি সেটা তোমাকে এখানে দেখিয়ে দেবো, ঠিক আছে, কত নম্বর পাতায় আছে, পারলে তোমরা সেখান থেকে দেখে লিখে নিতে পারো। ওকে, একটু বুঝে নেবে, তাহলে আমি এখানটা খালি জাস্ট বুঝিয়ে দিচ্ছি। দেখো আমাকে প্রমাণ করতে হবে কি এ ডি সি প্লাস এ বি সি এই দুটো যোগ করলে কত হবে, দুই সমকোণ। এটা লাস্ট পর্যন্ত প্রমাণ করতে হবে, সম্পূরক মানে দুই সমকোণ আমাকে প্রমাণ করতে হবে যোগ করে। তো কিভাবে প্রমাণ করবো দেখো, প্রথমে কি হলো, একটা বৃত্ত এঁকে তার মধ্যে এখানে একটা চতুর্ভুজ এঁকেছি, সেটা চতুর্ভুজটা কি এ বি সি ডি, ঠিক আছে, এ বি সি ডি হলো একটা চতুর্ভুজ। ওকে, তো এখানে আমাকে প্রমাণ করতে হবে কি, এইমাত্র বললাম এটা এ ডি সি প্লাস এ বি সি সমান সমান হচ্ছে দুই সমকোণ। আর একটা আমি প্রমাণ করতে পারি বি এ ডি সমান প্লাস বি সি ডি সমান সমান দুই সমকোণ, ঠিক আছে, যেটা মধ্যখানে থাকে সেটাকে আমরা কোণ উল্লেখ করি, এটা তোমরা আশা করি জানো। এবারে অঙ্কন কি করলাম, অঙ্কন আমি কি করলাম, এ ও যোগ করে দিলাম, এ থেকে ও যোগ করেছি এবং সি থেকে ও যোগ করে দিচ্ছি, ঠিক আছে, ক্লিয়ার। এরপরে আমাকে কি দেখো, এখানে আবার দুটো বৃত্তচাপের মতো সৃষ্টি হয়েছে এবং সেখানে কোণ তৈরি হয়েছে, এ ডি সি একটা বৃত্তচাপ। দেখো এ ডি সি একটা বৃত্তচাপের উপর কি কি কোণ উৎপন্ন হচ্ছে সেটা আমি লিখেছি। কেন্দ্রস্থ কোণ কি, প্রবৃদ্ধ কোণ উৎপন্ন হচ্ছে। কেন্দ্রস্থ কোণ কত ডিগ্রি, এই কোণটা কত ডিগ্রি উৎপন্ন হয়েছে, এই কোণটা প্রবৃদ্ধ কোণ উৎপন্ন হয়েছে, ঠিক আছে। তাহলে এইখানে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা যেটা উৎপন্ন হয়েছে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, ঠিক আছে। প্রবৃদ্ধ কোণ কাকে বলে, 180 থেকে বড় এবং 270 মধ্যে থাকে, 180 থেকে 270 মধ্যে সেটা হচ্ছে প্রবৃদ্ধ কোণ, এবং 270 থেকে 360 ডিগ্রি সেটা হচ্ছে বৃত্তীয় কোণ, সম্পূর্ণ হয়ে গেলে সেটাকে আমরা বৃত্তীয় কোণ বলি, ঠিক আছে। তাহলে এটা কি হচ্ছে প্রবৃদ্ধ কোণ। তো এবার দেখো এখানে লিখেছি কেন্দ্রস্থ কোণ প্রবৃদ্ধ কোণ, এ ও সি কোণ, এ ও সি একটা উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে কি প্রবৃদ্ধ কোণ। আর বৃত্তস্থ কোণ মানে বৃত্ত বরাবর যেটা উৎপন্ন হচ্ছে এডিসি একটা কোণ উৎপন্ন হচ্ছে, ঠিক আছে। তো এখানে শর্ত কি, প্রবৃদ্ধ কোণ এওসি সমান হচ্ছে 2 ইন্টু এবিসি, এই কোণটার মান এইটার দ্বিগুণ, ঠিক আছে, এবিসির দ্বিগুণ। তো এখানে আমাকে কি করতে, এবিসির মানটাকে আমি কি করলাম দেখো, এবিসিটাকে রেখে দিচ্ছি, দুইটা এবিসির সাথে গুণ হয়েছিল, তো এদিকে এসে ভাগ হয়ে যাবে, তাহলে আমি লিখেছি হাফ প্রবৃদ্ধ কোণ এওসি। ওকে, এক নম্বর সমীকরণ। দ্বিতীয়টার ক্ষেত্রে এবার দ্বিতীয় বৃত্তচাপ কোণটা ধরেছি এবিসি। তো এই বৃত্তচাপের ক্ষেত্রে দেখো কেন্দ্রস্থ কোণ কি উৎপন্ন হয়েছে, এওসি উৎপন্ন হয়েছে, এওসি, এবং বৃত্তস্থ কোণ উৎপন্ন হয়েছে এডিসি, তো এডিসি, ঠিক আছে, এই কোণটা উৎপন্ন হয়েছে। তো এখানে সেই একই শর্ত, যে কেন্দ্রস্থ কোণ উৎপন্ন হয়েছে সেটা বৃত্তস্থ কোণের দ্বিগুণ, 2 ইন্টু এডিসি হয়েছে। তো এখানে আমার মান বার করতে হবে এডিসি, তাহলে এডিসিটাকে সমান এদিকে নিয়ে এলাম, তো দুইটা এদিকে গুণ হয়েছিল, এদিকে এসে হাফ হয়ে গেছে, দেখো হাফ কোণ এওসি হয়েছে। ওকে, এটা দুটো। এবার কি দিলাম, এই দুটোকে যোগ করে দিলাম, যোগ করে দেখো, তাহলে যোগ করলে আমাদের বাঁদিকে কে পড়েছিল, এবিসি পড়েছিল, আর এদিকে পড়েছিল এডিসি, বোঝা গেছে। তো এখানে যোগ করলে এবার এদের মান যেগুলো বেরিয়েছিল সেগুলো যোগ করে হাফ প্রবৃদ্ধ কোণ এওসি, হাফ প্রবৃদ্ধ কোণ এওসি লিখেছি, প্লাস হাফ কোণ এওসি লিখেছি। তো এতে হাফটা কমন নিয়ে নিয়েছি, তাহলে প্রবৃদ্ধ কোণ এওসি প্লাস এওসি। তো এই টোটালটা হচ্ছে কত ডিগ্রি, এই টোটালটা হচ্ছে 4 সমকোণ। 4 সমকোণ কী করে হলো, দেখো এই রাউন্ডটা পুরোটা যদি হয়ে যায় তাহলে এটা কত ডিগ্রি কোণ, 360 ডিগ্রি। 360 মানে আমরা কত লিখতে পারি, 4 সমকোণ লিখতে পারি, মানে 90। তাহলে 2 দিয়ে এটাই কেটে দিলাম, 2 সমকোণ। তাহলে লাস্ট পর্যন্ত আমাদের কত হলো, 2 সমকোণ। তাহলে এটা প্রমাণ হয়ে গেল, ঠিক আছে। যদি এই অঙ্কটা তোমরা ভালো করে করতে, তাহলে বইয়ে কত পাতায় আছে আমি বলে দিচ্ছি, সেটা দেখে নেবে, এখানে ছবি দিয়ে দিয়েছি পাতার নাম্বারটা, ঠিক আছে। তো ব্যাস আজকে এই পর্যন্ত, এটা পার্ট 4 ছিল। ওকে, তোমরা আশা করি এটা টুকে নেবে ভালো করে, খাতায় যে যা খাতায় ভালো করে লিখবে, কিন্তু এইগুলোর উপর ডিপেন্ড করে নাম্বার দিতে পারে, আমি এখনও বলছি, পরে বলবো, ঠিক আছে। কারণ তোমরা এটাকে অষ্টসিদ্ধ করে লেখো, অনেকেই কী করছে, অনেকেই এই যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো অনেকেই বাদ দিয়ে দিচ্ছে, অর্থাৎ করতে চাইছে না। এটা কিন্তু ভুল, কারণ স্যারেরা যদি এটা চায় তখন তুমি কিন্তু আর দিতে পারবে না, তাই জন্য এখন কষ্ট করে রেখে দাও, যেমন করে হোক, আমি বললাম তো ইউটিউব দেখে হোক, স্যারের কাছে হোক, যেমন করে রেখে দাও, পরিষ্কার করে খাতায় দিয়ে যা খুশি কাজ করো। ওকে, তো এবার জোরদার গেম খেলো, এটাই তো এখন কাজ। পাবজি চলে এসেছে নিশ্চয়ই তোমরা, আমিও পাবজি খেলি, ঠিক আছে। তো চলো, তাহলে আর কিছু বলছি না, যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে, কারণ কি আমি ট্রেনে সব অঙ্কগুলো করাবো। আমি আজ পর্যন্ত করিয়েছি অ্যাকচুয়াল বিশিষ্ট দীঘার সমীকরণে 1.3 অঙ্কগুলো করিয়ে দিচ্ছি, আশা করি এরপরে সেকেন্ড পার্ট সিদ্ধার্থচর্য যেগুলো আছে সেগুলো করতে যাবো, ঠিক আছে। যদি চ্যানেলটা নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে নেবে, আর বন্ধুদের সাথে পারলে শেয়ার করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং, আর মন দিয়ে ভালো করে পড়াশোনা করে, ঠিক আছে। চলো পড়াশোনা আরম্ভ করে।